Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. So এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব would এবং would have, could have, should have এছাড়া may have এবং might have এর ব্যবহারগুলো। সো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এগুলির ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। So without a further ado, let's get started. প্রথমে আমরা দেখব would আর would have এর ব্যবহার। ওকে, ফার্স্ট হলো would। would এর ব্যবহার সাধারণত হয়ে থাকে past habit বোঝাতে আর polite request করার ক্ষেত্রে। past habit মানে অতীতে আমাদের কিছু অভ্যাস ছিল, সো অতীতের অভ্যাস বোঝাতে would এর ব্যবহার হয়, আর হচ্ছে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা কাউকে অনুরোধ করার ক্ষেত্রে would এর ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। আর এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের সবসময় সেন্টেন্সে would এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমি স্কুলে যেতাম, এটা আমার অতীতের একটা অভ্যাস ছিল। আমি স্কুলে যেতাম, I would go to school, I would go to school. আমি ফুটবল খেলতাম, I would play football, I would play football. তারা ইংরেজি শিখত, they would learn English, they would learn English. সো এই তিনটি সেন্টেন্সে বোঝাচ্ছে যে অতীতে আমাদের কোনো অভ্যাস ছিল, রাইট? এবার দেখা যাক কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে কিভাবে would এর ব্যবহার করতে হবে। যেমন, তুমি কি এখানে আসবে, তুমি কি এখানে আসবে, would you come here, would you come here. তুমি কি আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করবে, would you help me, would you help me. তুমি কি আমার জন্য অপেক্ষা করবে, would you wait for me, would you wait for me. সো এইভাবে আমরা কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রেও would এর ব্যবহার করতে পারি। সো would কে আমরা দুই রকম সিচুয়েশনে ব্যবহার করব। একটা হচ্ছে অতীতে আমাদের কোনো অভ্যাস ছিল বোঝাতে, আরেকটা হচ্ছে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে, মানে কাউকে পোলাইট ওয়েতে রিকোয়েস্ট করার ক্ষেত্রে would এর ব্যবহার হয়ে থাকে। তো এটা ছিল would এর ব্যবহার। এবার দেখা যাক would have এর ব্যবহার। would have এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে অতীতে কোনো কাজ এতক্ষণে হয়ে যেত, অতীতে কোনো কাজ এতক্ষণে হয়ে যেত। ফর এক্সাম্পল, সে এতক্ষণে বাড়ি পৌঁছে যেত, সে এতক্ষণে বাড়ি পৌঁছে যেত। তাহলে ইংলিশে সেন্টেন্সটা হবে he would have reached home by now, he would have reached home by now. এখানে আমাদের কিন্তু would have এর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। সে এতক্ষণে বাড়ি পৌঁছে যেত, he would have reached home by now. আমাদের ক্লাস এতক্ষণে শুরু হয়ে যেত, আমাদের ক্লাস এতক্ষণে শুরু হয়ে যেত। our class would have started by now, our class would have started by now. আমি এতক্ষণে ঘুমিয়ে যেতাম, I would have slept by now. সো এই ছিল would আর would have এর ব্যবহার। সো আবারও বলছি যে would have এর ব্যবহার আমরা অতীতে কোনো কাজ এতক্ষণে হয়ে যেত এরকম বোঝাতে would have এর ব্যবহার করতে পারি। সো এবার আমরা দেখব could আর could have এর ব্যবহার। সো could হলো বেসিক্যালি can এর পাস্ট ফর্ম, রাইট? ক্যান মডাল ভার্বটা আমরা যেভাবে ব্যবহার করে থাকি প্রেজেন্ট অ্যাবিলিটি বোঝাতে, মানে বর্তমানে আমাদের কোনো ক্ষমতা আছে বোঝাতে, ঠিক সেইভাবে কুড যেহেতু ক্যানের পাস্ট ফর্ম, তো সেই কারণে আমরা আমাদের পাস্ট অ্যাবিলিটি মানে অতীতে আমরা কিছু করতে পারতাম, অতীতে আমাদের কোনো কিছু করার ক্ষমতা ছিল, পাস্ট অ্যাবিলিটি বোঝাতে কুডের ব্যবহার হয়ে থাকে। যেমন, আমি সাঁতার কাটতে পারতাম, ওকে, অতীতে আমি সাঁতার কাটতে পারতাম। I could swim, I could swim. তারা গান করতে পারত, they could sing, they could sing. সো could এর ব্যবহার হচ্ছে কিন্তু অতীতে আমাদের কোনো অভ্যাস ছিল বা আমরা কিছু করতে পারতাম অথবা সেই কাজটা আমরা করেছি অতীতে, এরকম বোঝাতে কিন্তু could এর ব্যবহার হচ্ছে। পরের এক্সাম্পল, আমরা ভালো ছবি আঁকতে পারতাম, we could draw picture well, we could draw picture
উই কুড ড্র পিকচার ওয়েল, মানে আমরা ভালো ছবি আঁকতে পারতাম। সে সাইকেল চালাতে পারত। শি কুড রাইড সাইকেল, শি কুড রাইড সাইকেল। ওকে, সো এটা হলো কুডের ব্যবহার। এবার দেখা যাক কুড হ্যাভ আমরা কিরকম সিচুয়েশনে ব্যবহার করব। আশা করছি আপনারা কুডের ব্যবহারটা বুঝতে পেরেছেন। কুড হ্যাভ এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো অতীতে কোনো কাজ আমরা করতে পারতাম। ওকে, অতীতে অতীতে কোনো কাজ আমরা করতে পারতাম কিন্তু কোনো কারণে কাজটা করা হয়নি। ওকে, মানে হলো পাস্ট পসিবিলিটিস অথবা আনফুলফিলড অ্যাকশন বোঝানোর ক্ষেত্রে কুড হ্যাভ এর ব্যবহার হচ্ছে। কোনো কাজ আমরা অতীতে করতে পারতাম বাট কোনো কারণে আমাদের করা হয়নি, এরকম বোঝাতে কুড হ্যাভ এর ব্যবহার হবে। আর কুড হ্যাভ এর সাথে কিন্তু আমাদের ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। তো চলুন এবার এক্সাম্পল দেখা যাক। যেমন আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ওকে, আমি তোমাকে সাহায্য করতে পারতাম কিন্তু কোনো কারণে তোমাকে সাহায্য করা হয়নি। সো আমি তোমাকে সাহায্য করতে পারতাম, অতীতে তোমাকে সাহায্য করতে পারার একটা সম্ভাবনা ছিল আমার, কিন্তু সেটা কোনো কারণে হয়নি। ওকে, পাস্ট পসিবিলিটি বোঝাচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আই কুড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে কল করতে পারতাম কিন্তু আমি হয়তো ব্যস্ত ছিলাম যে কারণে তোমাকে কল করা হয়নি। তো আমি তোমাকে কল করতে পারতাম, I could have called you, I could have called you. সে আমার জন্য রান্না করতে পারত। She could have cooked for me, she could have cooked for me. তারা তোমাকে টাকা ধার দিতে পারত। They could have lent you money, they could have lent you money. So lend মানে হচ্ছে টাকা ধার দেওয়া আর lend এর থার্ড ফর্ম হচ্ছে lend. সো এটা ছিল কুড আর কুড হ্যাভ এর ব্যবহার। এবার আমরা দেখব মডেল ভার্ব শুড আর শুড হ্যাভ এর ব্যবহার আমরা কিরকম ধরনের বাক্যে করতে পারি বা কিরকম সিচুয়েশনে শুড আর শুড হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। শুডের ব্যবহার আমরা সকলেই জানি, মানে শুডের ব্যবহার হয়ে থাকে কাউকে অ্যাডভাইস অথবা রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে, রাইট? মানে যখন আমরা কাউকে কোনো কাজ করার জন্য পরামর্শ দেব তখন শুডের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, তোমার পড়াশোনা করা উচিত। আমি তোমাকে বলছি তোমার পড়াশোনা করা উচিত, মানে পরামর্শ দিচ্ছি। সো এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি। আমাদের বড়দের সম্মান করা উচিত। উই শুড রেসপেক্ট এল্ডার্স, উই শুড রেসপেক্ট এল্ডার্স। তোমার সত্যি বলা উচিত। ইউ শুড স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তার এখন আরাম করা উচিত। হি শুড টেক রেস্ট নাও, হি শুড টেক রেস্ট নাও। মানে তার এখন বিশ্রাম করা উচিত বা আরাম করা উচিত। আর ইংলিশে শুড হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে যখন আমরা কোনো রিগ্রেট অথবা মিসড অ্যাকশন, মানে অতীতে আমাদের কোনো কাজ করা উচিত ছিল বাট কোনো কারণে সেটা মিস হয়ে গেছে, কাজটা আমরা করতে পারিনি, এরকম অর্থে হচ্ছে শুড হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। সো এখানেও কিন্তু শুড হ্যাভ এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো চলুন এক্সাম্পল দেখা যাক। সত্যিটা তোমার বলে দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ, ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার সেখানে থাকা উচিত ছিল, তোমার সেখানে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ স্টেড দেয়ার, ইউ শুড হ্যাভ স্টেড দেয়ার। আমার কাজটি করা উচিত ছিল। I should have done the work, I should have done the work. তাদের আমার জন্য অপেক্ষা করা উচিত ছিল। They should have waited for me, they should have waited for me. Okay, so should have এর ব্যবহার তাহলে হচ্ছে যে আমাদের কোনো কাজ করা উচিত ছিল, অতীতে আমাদের কোনো কাজ করা উচিত ছিল বাট আমরা সেই কাজটা করিনি, এরকম অর্থে। সো এই ছিল শুড আর শুড হ্যাভ এর ব্যবহার। এবার আমরা দেখব মে হ্যাভ অথবা মাইট আর মাইট হ্যাভ এর ব্যবহার।
ফার্স্ট হলো মে অথবা মাইটের ব্যবহার। মে আর মাইটের ব্যবহার সাধারণত হয়ে থাকে কোনো কিছুর সম্ভাবনা আছে বোঝাতে। ফর এক্সাম্পল, আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে যখন আমরা এরকম বোঝাবো, সাপোজ আমি বলছি যে আজকে বৃষ্টি হতে পারে, সো বৃষ্টি হওয়ার 50% চান্স আছে বা সম্ভাবনা আছে। ওকে, সেই ক্ষেত্রে আমি বলবো ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। যখন আমরা বোঝাবো কোনো কিছু হওয়ার 50% সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। আর মাইট আমরা তখন ব্যবহার করব যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, এরকম বোঝাতে। ওকে, যেমন আজ বৃষ্টি হতে পারে, সাপোজ আমি বলছি আজ বৃষ্টি হতে পারে, বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, একদম 10% বলা যেতে পারে বা 5%, এরকম অর্থে ব্যবহার হবে মাইট। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে। ইট মাইট রেন টুডে। ওকে, পরের এক্সাম্পল, তারা আসতে পারে। তারা আসতে পারে যদি বোঝাই যে তাদের আসার প্রায় 50% সম্ভাবনা আছে, তাহলে আমরা বলবো দে মে কাম। দে মে কাম। আর যদি বোঝাই যে তাদের আসার প্রায় 10% সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে বলবো দে মাইট কাম। সে তোমাকে ডাকতে পারে। সে তোমাকে ডাকতে পারে যদি 50% চান্স থাকে তার তোমাকে ডাকার, তাহলে হবে হি মে কল ইউ। হি মে কল ইউ। আর যদি কোনো সম্ভাবনা না থাকে বা একদম অল্প সম্ভাবনা আছে যে সে তোমাকে ডাকতে পারে বা 10% সম্ভাবনা আছে তার তোমাকে ডাকার, তাহলে সেই ক্ষেত্রে হবে হি মাইট কল ইউ। হি মাইট কল ইউ। ওকে, সো মে আর মাইট এর ব্যবহার সাধারণত সেম, শুধু তফাৎ এতটুকুই যে মে মানে বোঝায় একটু বেশি সম্ভাবনা আছে, আর মাইট মানে মানে কোনো কিছু হওয়ার 10% সম্ভাবনা আছে। বোঝা গেল? এবার সব থেকে শেষে হলো মে হ্যাভ অথবা মাইট হ্যাভ। মে হ্যাভ আর মাইট হ্যাভ এর ব্যবহারও সেম। মে হ্যাভ আর মাইট হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে কোনো কাজ অতীতে হয়ে গেছে, এরকম বোঝাতে। ওকে, সো মে হ্যাভ এর ব্যবহার আমরা করব যখন আমরা বোঝাবো যে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল, সেটার সম্ভাবনা রয়েছে প্রায় 50%, সেই ক্ষেত্রে মে হ্যাভ। আর যদি বলি যে অতীতে কোনো কাজ হয়ে গিয়েছিল, সেটার সম্ভাবনা 10% রয়েছে যে এই কাজটা অতীতে হয়ে গিয়েছিল, এরকম অর্থে মাইট হ্যাভ এর ব্যবহার হবে। তো এবার এক্সাম্পল গুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানেও কিন্তু আমাদের মে হ্যাভ আর মাইট হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। সো ফর এক্সাম্পল, সে হয়তো অফিসে পৌঁছে গিয়েছিল। সে হয়তো অফিসে পৌঁছে গিয়েছিল আমরা বোঝাচ্ছি অতীতে সে হয়তো অফিসে পৌঁছে গিয়েছিল, এটার সম্ভাবনা রয়েছে 50%। তাহলে যখন 50% সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে ব্যবহার হবে হি মে হ্যাভ রিচড অ্যাট অফিস। হি মে হ্যাভ রিচড অ্যাট অফিস। সে অফিসে পৌঁছে গিয়েছিল, এটার সম্ভাবনা 10% থাকে, সেই ক্ষেত্রে বলতে হবে হি মাইট হ্যাভ রিচড অ্যাট অফিস। হি মাইট হ্যাভ রিচড অ্যাট অফিস। তারা হয়তো টাকা খরচ করে ফেলেছিল। তারা হয়তো টাকা খরচ করে ফেলেছিল, মানে 50% সম্ভাবনা আছে। আমি যেই কথাটা বলছি তারা হয়তো টাকা খরচ করে ফেলেছিল, এটা 50% সম্ভাবনা আছে। সো তাহলে সেন্টেন্সটা হবে দে মে হ্যাভ স্পেন্ড দ্য মানি। দে মে হ্যাভ স্পেন্ড দ্য মানি। আর যদি বলি যে তারা টাকা খরচ করে ফেলেছিল, এটা প্রায় 10% সম্ভাবনা আছে যে তারা অতীতে টাকা খরচ করে ফেলেছিল। সো তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে দে মাইট হ্যাভ স্পেন্ড দ্য মানি। দে মাইট হ্যাভ স্পেন্ড দ্য মানি। সো এইভাবে অতীতে যখন কোনো কাজ হয়ে গেছে, সেটার সম্ভাবনা বোঝাতে মে হ্যাভ আর মাইট হ্যাভ এর ব্যবহার হয়ে থাকে। আই হোপ আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.